আমন্ত্রণ ডিজি বাংলার দিনের খবরে, সঙ্গে আছি ইমদাদুল হক। শুরুতেই শিরোনাম। নিজেকে শোকাবহ ফ্রেমে বাঁধছেন নেটিজেনরা। এক মাসে 11.5 লাখ সিম মোবাইল ইন্টারনেট গ্রাহক বেড়েছে 34 লাখ। দেশে ও বৈশ্বিক পর্যায়ে ডিজিটাল শান্তি চুক্তির দাবি বিআইজিএফের। ইউরোপে অ্যামাজনকে রেকর্ড জরিমানা। পুরাতন ফোনে বন্ধ হচ্ছে জিমেইল সহ গুগলের সেবা। অ্যাপলের সঙ্গে লড়াইয়ে এপিকের পক্ষেই মাস্ক। এবং স্পেস এমার্জেন্সি ঘোষণা করে তদন্তে নাসা ও রসকসমস। এবার পুরো খবর। নিজেকে শোকাবহ ফ্রেমে বাঁধছেন নেটিজেনরা। শুরু হলো শোকাবহ আগস্ট। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে এবছর মাসটি একটু বেশি আবেগময়। অতিমারি করোনার করাল গ্রাসে বিপর্যস্ত সময়ে বছর ঘুরে আবার দুয়ারে করা নাড়ছে 15 আগস্ট। এই দিনেই সপরিবারে ইতিহাসের বর্বরোচিত হত্যাকাণ্ডে শাহাদাত বরণ করতে হয়েছে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। তাঁর শাহাদাত বর্ষের এই শোক ইতোমধ্যেই পরিণত হয়েছে শক্তিতে। সৌভাগ্যক্রমে বেঁচে থাকা বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে তারই স্বপ্নের সোনার বাংলা হয়ে উঠছে ডিজিটাল বাংলাদেশ। সঙ্গত কারণেই জুলাই মাসের পাতা উল্টাতেই তীব্র শোকের ছায়া ও ঘৃণার বিষবাষ্প এখন ছড়িয়ে পড়ছে সামাজিক যোগাযোগ প্ল্যাটফর্মেও। ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামের মতো জনপ্রিয় মঞ্চগুলো ছাপিয়ে যাচ্ছে ঘাতকের বুলেটে রক্তাক্ত বঙ্গবন্ধু। বুকে বুলেট নিয়েও সিঁড়িতে উন্নত শিরে বসে থাকা নিথর দেহের ছবি। চেক লুঙ্গি আর সাদা পাঞ্জাবি পরিহিত বঙ্গবন্ধু যেন এখনও সেই তরজরি দিয়ে এগিয়ে নিচ্ছেন ডিজিটাল বাংলাদেশকে। সোশ্যাল মিডিয়ায় সরব তারই নাতি ডিজিটাল বাংলাদেশের স্থপতি সজীব ওয়াজেদ জয় ফেসবুকে চালু করেছেন শ্রদ্ধাঞ্জলির হ্যাশট্যাগ ডার্ক অগাস্ট, বঙ্গবন্ধু, শেখ মুজিব ও বাংলাদেশ। অপরদিকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে রক্ত ঝরানোর বদলে স্বেচ্ছায় রক্ত ও প্লাজমা দান কর্মসূচি উদ্বোধন করেছেন তাঁরই কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শোকাবহ আগস্টের প্রথম দিবসে বঙ্গবন্ধু স্মরণে প্রদীপ প্রজ্বলন অনুষ্ঠানে যোগ দিয়ে বঙ্গবন্ধুর প্রজ্বলিত স্বাধীনতার দীপশিখা অনন্তকাল ধরে জ্বালিয়ে রাখার প্রত্যয় জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার এবং আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের মতো অনেকেই এখন ফেসবুকের কাভার ও প্রোফাইল ছবিতে ধারণ করছেন বঙ্গবন্ধুর ছবি। শোকাবহ আগস্ট নামের প্রোফাইল ফ্রেমে নিজেদের অস্তিত্বের সঙ্গে জুড়ে নিচ্ছেন বঙ্গবন্ধুকে। এক মাসে 11.5 লাখ সিম মোবাইল ইন্টারনেট গ্রাহক বেড়েছে 34 লাখ। দেশে গত এক মাসে মোবাইল ইন্টারনেট গ্রাহক বৃদ্ধি পেয়েছে 34 লাখ। একই সময়ের মধ্যে মোবাইল গ্রাহক বেড়েছে 11,40,000। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি দেয়া জুন মাসের তথ্যপাত্র বিশ্লেষণ করে এই চিত্রের দেখা মিলেছে। বিটিআরসি জানিয়েছে চলতি বছরের মে মাসে দেশে মোবাইল ইন্টারনেট ব্যবহারকারী ছিল 10,75 লাখ, যা জুন মাস শেষে হয়েছে 11,09 লাখ। অপরদিকে মে মাসে দেশে মোট সিম ব্যবহারকারী ছিল 17,52,70,000, যা জুন শেষে হয়েছে 17,64,10,000। এক মাসে গ্রামীণ ফোনের গ্রাহক বেড়েছে 4,90,000, রবির 2,60,000, বাংলালিংকের 2,30,000 এবং টেলিটকের 1,60,000 গ্রাহক বৃদ্ধি পেয়েছে। এদিকে এক মাসের ব্যবধানে ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারকারী বেড়েছে 2,40,000। মে মাস শেষে ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারকারী ছিল 98,10,000, যা জুন মাস শেষে হয়েছে 1,50,000। দেশে ও বৈশ্বিক পর্যায়ে ডিজিটাল শান্তি চুক্তি দাবি বিআইজিএফের। ডিজিটাল বিশ্বে বাড়ছে ডিজিটাল অস্থিরতা। তাই ক্রমাগত প্রসারমাণ ডিজিটাল সমাজের জন্য ডিজিটাল শান্তি পরিকল্পনা তৈরির আহ্বান জানিয়ে ইন্টারনেট সম্মোহন স্বীকারকারী দেশগুলোর মধ্যে পারস্পরিক শান্তি চুক্তির জোরালো দাবি জানিয়েছে বাংলাদেশ ইন্টারনেট গভর্নেন্স ফোরাম বিআইজিএফ। 2 দিনব্যাপী বাংলাদেশ ইউথ ইন্টারনেট গভর্নেন্স ফোরামের সমাপনী অধিবেশনে শনিবার এই দাবি উত্থাপন করেছেন বাংলাদেশ ইন্টারনেট গভর্নেন্স ফোরামের চেয়ারপারসন এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হাসানুল হক ইনু। তথ্য যোগাযোগ প্রযুক্তি ও ইন্টারনেটকে অপব্যবহার করে বৈশ্বিক পর্যায়ে একটা অনিরাপত্তার অবস্থা তৈরি করা হচ্ছে, মানবাধিকার লঙ্ঘন করা হচ্ছে
এবং সরকার ও প্রশাসন ও শক্তিশালী অর্থনৈতিক মহলও জনগণের ক্ষমতায়ন ও স্বার্থ বিঘ্নিত করে চলেছে। তাই এরকম একটি পরিস্থিতিতে সামনে এগোতে হলে আমাদের ডিজিটাল যে সমাজ ক্রমাগত প্রসারিত হচ্ছে, সেই ডিজিটাল সমাজের একটা শান্তি দরকার। সেই জন্যে ডিজিটাল শান্তি পরিকল্পনা একটা করা দরকার, অর্থাৎ ডিজিটাল শান্তি চুক্তি একটা দরকার দেশে এবং বিদেশে। ডিজিটাল শান্তি পরিকল্পনার রূপরেখা অনুযায়ী সবাইকে সাইবার অপরাধীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াই করার পাশাপাশি প্রযুক্তিগত নিরাপত্তা ও নেটওয়ার্কের নির্ভরযোগ্যতা নিশ্চিত করার উপর গুরুত্ব আরোপ করেন হাসানুল হক ইনু। অন্তর্ভুক্তিমূলক ডিজিটাল সমাজ অর্থনীতি সবার জন্য গড়তে হলে ইন্টারনেটকে হতে হবে সাইবার নিরাপত্তা বিধানে, মানবাধিকার নিশ্চিতে এবং ফেয়ার ন্যায্য ডিজিটাল বাজারে উদ্যোক্তাদের অধিকার নিশ্চিতের কার্যকর একটা হাতিয়ার। সুতরাং ইন্টারনেটকে হাতিয়ার হতে হবে যাতে আমি সাইবার নিরাপত্তা দিতে পারি, মানবাধিকার নিশ্চিত করতে পারি এবং উদ্যোক্তারা ডিজিটাল যে বাজার তৈরি হচ্ছে সেখানে যেন অধিকারের ভিত্তিতে, সমতার ভিত্তিতে কাজ করতে পারে। মোবাইল ও ইন্টারনেট গতিতে আরও 2 ধাপ পিছিয়েছে বাংলাদেশ। ইন্টারনেট গতিকে বাড়ানোর আহ্বান জানান বিআইজিএফ মহাসচিব মোহাম্মদ আব্দুল হক অনু। ইন্টারনেট অ্যাক্সেস ও পারফরম্যান্স অ্যানালাইসিস কোম্পানি ওকলার সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী মোবাইল ও ব্রডব্যান্ড ইন্টারনেটের গতিতে আরো 2 ধাপ পিছিয়েছে বাংলাদেশ। এটি আমাদের জন্য একটু দুঃখজনক ঘটনা যে আমাদের ইন্টারনেট স্পিডটা আন্তর্জাতিক মানের না। সেটাকে যদি আমরা speed.net-এর 137টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান 135তম তারা ঘোষণা করেছে, তাতে দেখা যাচ্ছে ইন্টারনেটের গতি উগান্ডার পেছনে বাংলাদেশ। তো এই বিষয়টি আমি সংশ্লিষ্ট সবার দৃষ্টি আকর্ষণ করছি, এটা কিভাবে গতিটা বাড়ানো যায় ইন্টারনেটের গতিটা। কারণ ইন্টারনেট এখন শুধু আমাদের এটা একটা দৈনন্দিন একটা ফ্যাশনেবল প্রোডাক্ট নয়, এটা আমাদের একটা লাইফ লাইনে পরিণত হয়েছে। সেটা আমাদের যেমন বিজনেস লাইফ লাইন, সেটা আমাদের এডুকেশনের সাথে সম্পৃক্ত হয়েছে, সেটা আমাদের স্বাস্থ্য খাতের সাথে সম্পৃক্ত হয়েছে। করোনাকালীন সময়ে সেটা আমরা হারে হারে টের পাচ্ছি। ডেটাকে অক্সিজেনের সাথে তুলনা করেন বাংলাদেশ এনজিওস নেটওয়ার্ক ফর রেডিও অ্যান্ড কমিউনিকেশনের প্রধান নির্বাহী AHM বজলুর রহমান। ওয়েল যেমন দাম সম্পদ, তেমনি এখন ডাটা হয়ে গেছে এখন অক্সিজেন পৃথিবীর জন্য, মানুষের জন্য। মানুষ যেমন অক্সিজেন ছাড়া বাঁচতে পারে না, ডাটা ছাড়াও আমি এক মুহূর্ত বাঁচতে পারবো না। সেই ক্ষেত্রে প্রশ্ন হলো, অভিযান যেটা বলার চেষ্টা করেছেন সেখানে আমাদেরকে একটু সতর্ক থাকতে হবে। তবে আমরা যেটা বিলিভ করি, মাই ডাটা মাই রাইটস, আমার ডাটা আমার অধিকার, এবং আমার ডাটা আমার জিওগ্রাফিক্যাল এরিয়ার ভিতরে থাকাটাই ভালো। যেটাকে বলা হয় হামারা ডাটা হামারা রাইট হামারা প্লেস। আর ইন্টারনেট সার্ভিসে আমাদের গাইডলাইন তৈরি করতে হবে যাতে করে গতিতে আমরা পিছিয়ে না পড়ি, এমনটাই মনে করেন টিআরএনবি সভাপতি রাশেদ মেহেদি। মোবাইল কোম্পানিগুলো বলবে যে আমার কাছে তো স্পেকট্রাম নাই, আপনারা নতুন ব্যাংক এখনো ওপেনও করেন নাই, সেটা কি প্রাইসে দেবেন সেটাও বলেন নাই, আমাকে কিনতে বলছেন, আমি কোথেকে কিনবো? তাহলে এই গাইডলাইন গুলো খুব দ্রুত তৈরি করতে হবে, সময়ের সঙ্গে সঙ্গে তাল মিলিয়ে করতে হবে। আমরা একটা গাইডলাইন করতে 2-3 বছর পিছিয়ে গেলে তখন আমাদের সার্ভিসটাও পিছিয়ে যায়। তো আমি আজকে শুধু ওই জায়গাটাই বলবো যে আমরা যদি এই সার্ভিসটাকে ইনশিওর করতে পারি, সরকারি লেভেল থেকে যদি যারা আছেন তারা যদি একটু চিন্তা করে সার্ভিসটাকে ইনশিওর করেন, তাহলে আজকের এই যে তরুণদেরকে আমরা দেখছি, একজন তরুণ সিলেট থেকে বলছেন যে আমার অনেকে যোগদান করতে পারেননি এই সার্ভিসের কারণে, আর একজন বলছেন আমি আমার কাজটা করতে পারছি না। এটা শুধু এখানকার বিষয় নয়, ক্লাস থেকে শুরু করে আমাদের যারা এন্টারপ্রেনার আছে, যারা আসলে ওডেক্সে কাজ করে, যারা আসলে আপনার ফ্রিল্যান্সের কাজ করে, এখন অনেক তাদের কিন্তু এই সমস্যাগুলো হয়। সমাপনী অনুষ্ঠানে তামান্না মমের সঞ্চালনায় আর উপস্থিত ছিলেন দেশের প্রথম রূপান্তরিত নারী তাসনুভা আনান শিশির। 2 দিনে মোট 9 ঘণ্টা ধরে চলমান এই ভার্চুয়াল সভায় 12টি সেশনে 9 জন আন্তর্জাতিক আলোচক সহ মোট 31 জন বক্তা বক্তব্য রাখেন। বিভিন্ন সেশনে বক্তব্য দেন আইক্যান অস্ট্রেলিয়ার সিনিয়র অ্যাডভাইজার পলিসি অ্যান্ড কমিউনিটি ডেভেলপমেন্ট সানি চেন্দি, সিঙ্গাপুর গুগল প্রতিনিধি নিক বাওয়ার, আইক্যানের ভারত প্রধান সমীরণ গুপ্ত, ওয়ার্ল্ড ইউথ অর্গানাইজেশনের ডেপুটি কান্ট্রি ডিরেক্টর আশরাফুর রহমান পিয়াস, আইক্যান সিঙ্গাপুর প্রতিনিধি সাবরিনা লিমা এবং আইজিএফ প্রতিষ্ঠাতা মিসেস ইউলিয়া মোরনেটস ইউথ। নজর দিচ্ছি বিশ্ব প্রযুক্তির খবরে। ইউরোপে অ্যামাজনকে রেকর্ড জরিমানা। গোপনীয়তা এবং ভুল তথ্য ছড়ানো ঠেকাতে ব্যর্থতা নিয়ে একের পর এক কেলেঙ্কারি, সেই সঙ্গে বাজারে প্রভাবশালী অবস্থান অপব্যবহারের অভিযোগ তো আছেই।
এই দুই অভিযোগে বিশ্বব্যাপী নিয়ন্ত্রক সংস্থাগুলোর তীক্ষ্ণ নজরদারি ও কঠোর আচরণের মুখে রয়েছে প্রযুক্তি জায়ান্টরা। অ্যালফাবেট মালিকানাধীন গুগলের পাশাপাশি ইউরোপে কঠোর নজরদারিতে রয়েছে ফেসবুক, অ্যাপল এবং মাইক্রোসফট। এমন পরিস্থিতিতে ইউরোপের জিডিপিআর আইন লঙ্ঘন করে ব্যক্তিগত তথ্য প্রক্রিয়া করার কারণে অ্যামাজনকে রেকর্ড 88 কোটি 66 লাখ ডলার জরিমানা করেছে ইউরোপীয় ইউনিয়ন। এর আগে গত ডিসেম্বরে ডেটার গোপনীয়তা নীতি লঙ্ঘন করায় অনলাইন বিজ্ঞাপন ট্র্যাকারে গুগলকে 11 কোটি 88 লাখ ডলার জরিমানা করেছিল ফ্রান্সের নজরদারি সংস্থা। সেটি ছিল সাম্প্রতিক এই জরিমানার আগে এই খাতে সর্বোচ্চ অর্থদণ্ডের ঘটনা। অবশ্য এই রেকর্ড জরিমানার বিরুদ্ধে আপিল করবে অ্যামাজন। প্রতিষ্ঠানটির এক মুখপাত্র বলেছেন, তারা মনে করেন লুক্সেমবার্গ ন্যাশনাল কমিশন ফর ডেটা প্রোটেকশন সিএনপিডি গত 16 জুলাই যে সিদ্ধান্ত দিয়েছে তা ভিত্তিহীন। শুক্রবার নথিতে প্রকাশিত ওই সিদ্ধান্তটি বিষয়ে গণমাধ্যমকে অবশ্য তাৎক্ষণিকভাবে কিছু বলতে রাজি হয়নি সিএনপিডি। পুরাতন ফোনে বন্ধ হচ্ছে জিমেইল সহ গুগলের সেবা। আগামী 27 সেপ্টেম্বর থেকে অ্যান্ড্রয়েড 2.3.7 অথবা তারও আগের সংস্করণের ফোনে সাইন ইন সুবিধা বন্ধ করতে যাচ্ছে গুগল। তাই এর আগেই পুরনো ফোনগুলো ব্যবহার করতে চাইলে ফোনটি অন্ততপক্ষে অ্যান্ড্রয়েড 3.0 হানিকম্বে আপডেট করার অনুরোধ জানিয়েছে এই টেক জায়ান্ট। আর এটা না করলে জিমেইল, গুগল সার্চ, গুগল ড্রাইভ, ইউটিউব এবং গুগলের অন্য সেবা ব্যবহার করতে পারবেন না ব্যবহারকারীরা। তবে ফোনের ব্রাউজার দিয়ে ওই সব সেবা ব্যবহার করা যাবে। আগামী 27 সেপ্টেম্বর থেকে যেসব ডিভাইসে অ্যান্ড্রয়েড 2.3.7 অথবা পূর্বের সংস্করণ থাকবে সেসব ফোন থেকে গুগল অ্যাপে সাইন ইন করতে গেলে সেগুলোতে ইউজার নেম অর পাসওয়ার্ড এরর দেখাবে। ফলে তুলনামূলক স্বল্প সংখ্যক হলেও ব্যবহারকারীরা ভোগান্তিতে পড়বেন। হয় তাদেরকে সফটওয়্যার আপডেট করতে হবে, নতুবা ফোনটি পাল্টাতে হবে। যেহেতু ফোনগুলো বেশ পুরাতন, সেহেতু অধিকাংশ ক্ষেত্রে এগুলোর সফটওয়্যার আপডেট নাও হতে পারে। মূলত গ্রাহকদের ডেটা সুরক্ষা দিতে ও নতুন সংস্করণের অ্যান্ড্রয়েডে বেশি সময় দিতে এই সিদ্ধান্ত নিয়েছে গুগল। অ্যাপলের সঙ্গে লড়াইয়ে এপিকের পক্ষেই মাস্ক। অ্যাপ স্টোর ফি নিয়ে গত বছর থেকে আইনি লড়াই চলছে এপিক ও অ্যাপলের মধ্যে। বিষয়টি নিয়ে অনেক দিন ধরেই নিজ নিজ অবস্থান প্রকাশ করেছে অন্যান্য প্রযুক্তি প্রতিষ্ঠান ও তাদের প্রধানরা। সম্প্রতি এ বিষয়ে নিজ অবস্থান জানিয়েছেন টেসলা প্রধান ইলন মাস্ক। প্রকাশ্যেই এপিকের পক্ষ নিয়েছেন তিনি। এক টুইটে ইলন মাস্ক বলেছেন, অ্যাপলের অ্যাপ স্টোর ফি ইন্টারনেটে ডিফ্যাক্টো বৈশ্বিক কর হয়ে দাঁড়িয়েছে। এক্ষেত্রে এপিক ঠিকই বলছে। অ্যাপলের নির্ধারিত ফি এড়াতে এপিক তাদের ফোর্টনাইট গেমের জন্য নিজস্ব ইন অ্যাপ লেনদেনের প্রক্রিয়া নিয়ে আসে। এতেই অ্যাপলের সাথে এপিকের বিরোধ শুরু হয়। নিয়ম লঙ্ঘনের দায়ে অ্যাপ স্টোর থেকে ফোর্টনাইটকে মুছে ফেলে অ্যাপল। এরই ধারাবাহিকতায় উভয় পক্ষই আদালতের শরণাপন্ন হয়। মামলার অভিযোগে এপিক দাবি করে অ্যাপল বাজারে নিজেদের আধিপত্যের সুযোগ নিচ্ছে। অবশ্য অ্যাপল তাদের অ্যাপ স্টোর ফি নিয়ে যুক্তি তুলে ধরেছে বরাবরই। এপিকের পাশাপাশি টেসলা প্রধানও মনে করেন, অনেকেই অ্যাপল পণ্য পছন্দ করেন, তবে আইফোন নির্মাতা প্রতিষ্ঠানটি অ্যাপ স্টোরের মাধ্যমে অতিরিক্ত খরচ নিচ্ছে। প্রায় কোনো কাজ না করেও 30% ফি রাখা অন্যায্য। অ্যাপল যদি ন্যায্য ফি নিত তাহলে এপিক নিজেদের ইন অ্যাপ পেমেন্ট সুবিধার কথা চিন্তাও করত না। স্পেস এমার্জেন্সি ঘোষণা করে তদন্তে নাসা ও রসকসমস। নির্ধারিত সময়ের একটু দেরিতে গত 29 জুলাই ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে পৌঁছেছে রাশিয়ার ল্যাবরেটরি মডিউল নাউকা। কিন্তু ডকিংয়ের পর ভুল করে চালু হয়ে যায় নাউকার থ্রাস্টার ইঞ্জিন। আইএসএসের 20 বছরের ইতিহাসে দুর্ঘটনাবশত থ্রাস্টার ইঞ্জিন চালু হওয়ার এই ঘটনা ঘটেছে মাত্র 3 থেকে 4 বার। আকস্মিক ওই ঘটনার প্রায় 1 ঘন্টা নিয়ন্ত্রণের বাইরে ছিল আইএসএস। এতে 11 মিনিট নাসার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েন স্পেস স্টেশনের 7 নভোচারী। সংযোগ ফিরে পাওয়ার পর এক পর্যায়ে নভোচারীদের জানালা দিয়ে বাইরে তাকিয়ে স্পেস স্টেশনের কোথাও কোনো ক্ষতি হয়েছে কিনা সেটি দেখতে বলেছিল নাসা। তবে তাৎক্ষণিকভাবে ওই ঘটনাকে স্পেস এমার্জেন্সি ঘোষণা করেছে নাসা কর্তৃপক্ষ। ঘটনার তদন্তে একসঙ্গে মাঠে নেমেছে নাসা ও রসকসমস। অবশ্য এই ঘটনায় নাসার নভোচারীরা কোনো ঝুঁকিতে পড়েননি বলে দাবি করেছেন আইএসএসের প্রকল্প প্রধান জোয়েল মল্টালবোনো। তিনি বলেছেন, নভোচারীরা বেশ উত্তেজনাপূর্ণ ঘণ্টা পার করেছেন। যদিও এই দুর্ঘটনায় পিছিয়ে গেছে ক্রুবিহীন বোয়িং স্টারলাইনের মিশন। শুক্রবার আইএসএসের উদ্দেশ্যে যাত্রা শুরু করার কথা ছিল মহাকাশ ট্যাক্সি বোয়িং স্টারলাইনারের। তবে ওই দিন সময় পিছিয়ে নতুন সময় নির্ধারণ করেছে 3 আগস্ট। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। ডিজিটাল জীবনধারায় নিরাপদে ভালো কাটুক সবার জীবন। প্রযুক্তির সঙ্গে আপডেটেড থাকতে যুক্ত থাকুন ডিজি বাংলায়।